দুর্বল। এই নদী জানে না যে সামনে কোনো দহ আছে কিনা, হঠাৎ তাদের পতন হবে কিনা। একইভাবে একটা মেয়ে যাদের বিয়ে হয়নি, সে আগে কি খায় আছে সেটা কিন্তু সে ভাবে না। আমরা যখন দুঃখ পাই, কাঁদি, তখন মাকে জড়িয়ে ধরলে, মায়ের বুকের মধ্যে মাথা রাখলে দুঃখটা আমরা ভুলে যাই। আবার যখন কোনো টেনশনে পড়ি, তখন মা জড়িয়ে ধরলে সেই মাই তো এদের কাজ করে এদেরকে ব্লেসড বানিয়ে ওই মাই তো হ্যাপি হয়, প্রাইড ফিল করে। আজ আমরা পড়ব দ্য ব্যাঙ্গল সেলার্স, লিখেছেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু হলো ভারতবর্ষের প্রথম মহিলা গভর্নর। তার সম্বন্ধে যেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে তাকে বলা হয় নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। এটা মহাত্মা গান্ধী তাকে এই টাইটেলটা দিয়েছিল, কারণ তার কবিতা হচ্ছে লিরিসিজমের জন্য বিখ্যাত। লিরিক কবিতা কি? যে কবিতায় ফার্স্ট পার্সন ন্যারেশন থাকে তাকে বলা হয় লিরিক কবিতা। এই কবিতাতেও আমরা দেখতে পাবো যে আমি, আমরা, আমরা কথাটা লেখা আছে, অর্থাৎ ফার্স্ট পার্সন ন্যারেটিভ। তাই এটা একটা লিরিক কবিতা। তাছাড়া তার কবিতার মধ্যে আমরা অনেক কালার দেখতে পারবো, ইমেজের ইউজ দেখতে পাবো, অনেক রং বেরঙের চুরির কথা বলেছে এখানে। তো এই সমস্ত তার কবিতার লেখার বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো দেখা যেত তার কবিতার মধ্যে, তাই তাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলেছেন। মহাত্মা গান্ধী এই টাইটেলটা দিয়েছিলেন। তো এই কবিতায় ইন্ডিয়ান ওম্যান এবং তাদের কালচার, ইন্ডিয়ান ওম্যান তাদের কালচার অ্যান্ড ট্র্যাডিশন, এই সব কিছু তুলে ধরা হয়েছে। আর এখানে ব্যাঙ্গল সেলার্স নাম থেকে আমরা বুঝতে পারবো যে যে ব্যাঙ্গল সেলার মানে কি? চুরি বিক্রেতা, অর্থাৎ চুরি টুরি বিক্রি করে, হয়তো এরা খুব গরিব টরিব হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাবো এরা গরিব হলেও এরা কিন্তু মানুষের সুখটাকে বিক্রি করে, মানুষের কাছে পৌঁছে দেয়। মেয়েরা কিন্তু চুরির দাম কম হলেও সেই চুরির প্রতি খুব আকৃষ্ট হয় তারা। তারা বিভিন্ন বয়সের মেয়েরা, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত বয়সের মেয়েরা কিন্তু চুরি বা বালা পরে থাকে, এবং তাদের ইন্টারেস্ট থাকে চুরি বালার প্রতি, এবং তারা হ্যাপি হয় এগুলোর জন্য। আর এই সবই হচ্ছে এই চুরি বিক্রেতা বহন করে। তো এখানে কিন্তু মুডটা হচ্ছে জয়। এখানে আমরা কিন্তু কবিতা পড়তে গিয়ে মেয়েদের বেদনাগুলোও দেখতে পাবো, কারণ সরোজিনী নাইডু ছিলেন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। আর পলিটিশিয়ানদের কাজ কী ছিল? যে জনগণের মধ্যেকার যে দুরবস্থাগুলো সেগুলো তুলে ধরা, সেগুলোকে কমিয়ে দেওয়া। আর তিনি কবিও ছিল, কবিরও কিন্তু কাজ একই, সমাজকে শুধরে দেওয়া এবং সমাজকে এগিয়ে নেওয়া যায় হচ্ছে কবিদের কাজ। আর তার সময়ে মেয়েদের অবস্থা কিন্তু খুবই দুরবস্থা ছিল। তখন পুরুষতান্ত্রিক সমাজ, মেয়েদের মানে ছেলের মা হলে সেই মেয়ের দাম বেশি, আর মেয়ের মা হলে তার গুরুত্ব কিন্তু খুবই কম। তো তাই স্বাভাবিকভাবেই তার লেখনীতে এসবই তো ফুটে উঠবে, এই মেয়েদের অবস্থাই তো ফুটে উঠবে, মেয়েদের সপক্ষে বলাই তো তার লেখার মধ্যে প্রকাশ পাবে। আমাদের সমাজে আজও দেখা যায় আমাদের বক্তব্যের মধ্যেই মেয়েদেরকে একটা হেয় করার একটা মনোভাব দেখা যায়। আমরা রেগে গেলে অনেক সময় দ্বন্দ্বে চ্যালেঞ্জ করে বলি আমরা কিন্তু চুরি পরে বসে নেই, তার মানে আমি বলতে চাই যে আমি পুরুষ, তার মানে আমি এটাও বলতে চাই যে মহিলা মানে দুর্বল। তো যাই হোক, এই সবের বিরুদ্ধেই কিন্তু আমাদের এই কবিতাটা। ব্যাঙ্গল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শোর্স টু দ্য টেম্পল ফেয়ার। ব্যাঙ্গল সেলার্স মানে যারা চুরি বিক্রি করে তাদের বলা হয় ব্যাঙ্গল সেলার্স। আর উই আমরা হলাম, আর মানে হই, উই মানে আমরা, হু বিয়ার যারা বহন করে, বিয়ার মানে ক্যারি করা বা বই নিয়ে যাওয়া। তাহলে আমরা হলাম চুরি বিক্রেতা যারা বই নিয়ে যায় আওয়ার শাইনিং লোডস মানে ঝলমলে বোঝা, টু দ্য টেম্পল ফেয়ার ওই মন্দিরের মেলায়। টেম্পল ফেয়ার মানে মেলা, ফেয়ার মানে মেলা, মেলা হচ্ছে মন্দিরকে কেন্দ্র করে গড়ে ওঠা মেলা, টেম্পল ফেয়ার। দেখবা মন্দিরকে কেন্দ্র করেই মেলাগুলো গড়ে ওঠে, আর সেখানে দেখবা অনেক ধরনের চুরি বিক্রেতারা আসে, আর সেখানে মহিলাদের প্রচুর ভিড় হয় এবং তাদের মুখে কিন্তু হাসি থাকে তারা যখন চুরিগুলো পছন্দ করে। এখানে বলছে শাইনিং লোডস মানে ঝলমলে বোঝা। দেখো, বোঝা আবার ঝলমলে, অর্থাৎ এই বোঝা বহন করার সময় চুরিওয়ালাদের, চুরি বিক্রেতাদের কখনো কষ্ট হয় না, কারণ তারা যে সুখ বহন করছে। তাই বলছে শাইনিং লোডস মানে ঝলমলে বোঝা, মানে তাদের কাছে এই বোঝাটা বোঝা মনে হয় না, এই বোঝা বইতেও তাদের আনন্দ হয়। তোমরা যদি কোনো বন্যায় দুর্গত লোকেদের জন্য খাবার নিয়ে যাও, বোঝা বয়ে নিয়ে যাও, দেখবা তোমাদের মধ্যেও কিন্তু আনন্দ থাকবে, ওই বোঝা বওয়ার কষ্ট কষ্ট কিন্তু থাকবে না। হু উইল বাই দিস ডেলিকেট, ডেলিকেট মানে সূক্ষ্ম, মানে ফ্র্যাগাইল যেটা খুব সহজে ভেঙে যায়, নরম কোমল, ব্রাইট উজ্জ্বল, রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট। রেইনবো মানে রামধনু, রামধনুর কটা রং আছে?
সাতটা রং, তাই তো। টিন্টেড মানে রাঙায়িত, সার্কেলস মানে গোলাকার বৃত্ত, এই দেখো গোলাকার বৃত্ত রয়েছে, এই যে গোলাকার বৃত্ত। অফ লাইট মানে আলোর গোলাকার বৃত্ত, এখানে আলোর গোলাকার বৃত্ত বলতে এখানে চুরির কথা বলা হয়েছে। কারণ যখন চুরি বিক্রেতা ঝুড়িতে করে চুরি নিয়ে যাচ্ছে, তখন সূর্যের আলো তার উপরে পড়ছে পড়াতে। আর চুড়িগুলো কি ট্রান্সপারেন্ট, ওই সূর্যের আলো পড়াতে সূর্যের যে রেইনবো রং অর্থাৎ সাতটা রং, সেই সাতটা রং কিন্তু ফুটে উঠেছে। তোমরা ছোটোবেলায় পড়েছিলে যে রেইনবো সাতটা রং, বে নিয়ে আসহ কলা একটা সূত্র আছে, তাই না? বেগুনি, নীল, আকাশ, এইভাবে পড়েছিলে না? তো ওই সাতটা রং, সূর্যের সাতটা রং কিন্তু এই চুড়ির উপরে ফুটে উঠেছে। আর চুড়িটা যেহেতু গোল, চুড়িটা দেখো গোল, এই গোল চুড়িতে যখন এই রংটা সূর্যের আলোটা পড়েছে, তখন এই রামধনু কালারগুলো ফুটে উঠেছে। তাই বলছে রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট, মানে আলোর বৃত্ত, রামধনু রঙে রাঙায়িত আলোর বৃত্তগুলো উজ্জ্বল। তো এগুলো কে কিনবে? এগুলো কেউ না কিনে থাকতে পারে, তার মানে এটা এখানে কে কিনবে বলতে কি, যেগুলো না কিনে কেউ থাকতে পারে না। লাস্টাস টোকেন্স, টোকেন্স মানে হচ্ছে চিহ্ন, অব র্যাডিয়েন্ট লাইফস, র্যাডিয়েন্ট মানে হচ্ছে উজ্জ্বল বা ঝলমলে, লাইফস মানে জীবন, এই ঝলমলে জীবনের এগুলো একটা কি উজ্জ্বল চিহ্ন। ফর হ্যাপি ডটার্স, সুখী মেয়েদের জন্য, অ্যান্ড হ্যাপি ওয়াইফস, এবং সুখী বউদের জন্য। তাহলে হ্যাপি ডটার্স কেন বলা হলো? সুখী মেয়ে, অর্থাৎ মেয়েগুলো, দেখবা যে বাড়িতে মেয়ে থাকে সেই বাড়ি বাবারা দেখবা মেয়েদের কিন্তু অনেক কাছাকাছি হয় এবং সেই বাড়িতে খুশির বন্যা থাকে। মেয়েরা বাবার খুব আজ্ঞাবহী হয়, বাপ মায়ের খুব যা বলে তাই শোনে এবং সেই আদেশগুলো পালন করে। আদেশগুলো পালন করতে গিয়ে তাদের কিন্তু কোনো কষ্ট হয় না, বরং তাদের ওই আদেশ পালন করেই একটা সুখ। আর হ্যাপি ওয়াইফস, আর ওই মেয়ে, তার মানে এখানে মেয়েটা কি বাবার একটা আদর্শ মেয়ে, বাবা এই মেয়েকে পেয়ে খুব হ্যাপি, তার মানে হ্যাপিটা কিন্তু ফ্যামিলি হ্যাপি। ডটার হ্যাপি মানে কি ফ্যামিলি হ্যাপি, ডটার হ্যাপিনেসটাই ফ্যামিলিতে হ্যাপি দিয়ে ভরে দিচ্ছে। আবার ওই মেয়েই যখন কারো বউ হয়, সে কিন্তু তার স্বামীর দুঃখে সে দুঃখিত হয়, তার স্বামীর সুখে সুখে হয়। সে স্বামীর সুখের জন্য সব কিছু করতে পারে, তার জন্য স্বামীর সুখের জন্য তার যদি অনেক কষ্ট হয়, ঘাম ঝরে, তবুও কিন্তু সে ঘাম ঝরার মধ্যেও আনন্দ পায়। অর্থাৎ মেয়েগুলো যেন সুখী হিসেবেই জন্ম নিয়েছে, তারা সুখ বিতরণ করার জন্য, সুখী হওয়ার জন্যই কেমন যেন জন্ম নিয়েছে। তাই কবি বলেছেন হ্যাপি ডটার্স, মানে ওরা যখন মেয়ে থাকে তখনও হ্যাপি, আবার ওয়াইফস মানে যখন কারো বউ হয়ে যায় তখনও হ্যাপি। তাহলে এই হ্যাপি লোকেদের জন্যেই তো এই উজ্জ্বল চুড়ি, এই রামধনু রঙের, মানে সাত কালার রামধনু, দেখো সাত রকম কালার থাকে। তো মেয়েদের জীবনেও কিন্তু এই সাত রকম ফেস তারা দেখতে পায়, মানে মেয়েদের জীবনে অনেক রকম ফেজ এই চুড়ির মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাবো। বিভিন্ন রঙের চুড়িগুলো হচ্ছে বিভিন্ন বয়সী মেয়েদের জন্য। তাহলে এই প্যারা থেকে কিছু কোশ্চেন মুখে মুখে বলে দিচ্ছি। এখানে দেখো লেখা আছে আওয়ার, আওয়ার মানে আমাদের, আমাদের বলতে কাদের? এখানে অপশান দেবে যে কবিদের, না রিডারদের কথা বলা হয়েছে, না ব্যাঙ্গল সেলারদের কথা বলা হয়েছে। এখানে কিন্তু ব্যাঙ্গল সেলারদের কথা বলা হয়েছে। ব্যাঙ্গল সেলাররা কী ছড়ায়? দুঃখ ছড়ায়, পরিশ্রম করে খুব, না হ্যাপিনেস ছড়ায়? উত্তর কিন্তু হ্যাপিনেস ছড়ায়। তাহলে এই কবিতায় আমরা কি দেখতে পাচ্ছি? ইন্ডিয়াননেস, ভারতীয় আনা দেখতে পাচ্ছি, বা ইন্ডিয়ান কালচারকে এখানে ফুটে তোলা হয়েছে। আচ্ছা, পরের প্যারা পড়ছি। সাম আর মিট ফর এ মেইডেন্স রিস্ট, তার মানে কিছুগুলো, মানে কিছু চুড়ি হলো মিট ফর, মিট ফর মানে হলো ফিট ফর, মানে উপযুক্ত বা মানানসই। ফর এ মেইডেন রিস্ট, একটা কুমারীর, এই মেইডেন মানে হচ্ছে আনম্যারিড ওম্যান, অর্থাৎ অবিবাহিত মেয়ে। তাহলে অবিবাহিত মেয়ের কবজি বা হাতের জন্য কিছু চুড়ি রয়েছে, ফিট রয়েছে, উপযুক্ত রয়েছে। সিলভার অ্যান্ড ব্লু, এই রূপলি আর হচ্ছে নীল রঙের। অ্যাজ দ্য মাউন্টেইন মিস্ট, অ্যাজ মানে মতো, মাউন্টেইন মিস্ট পাহাড়ি কুয়াশা, মাউন্টেইন মিস্ট মানে পাহাড়ি কুয়াশা। এই দেখো পাহাড়ে যখন কুয়াশা হয় তখন দেখতে কেমন হয় দেখো, একটু রূপলি, একটু রূপলি রূপলি কালার, এই যে রূপলি রূপলি কালার, আর নীল নীল কালার। তো এই নীল কালার আর রূপলি কালারের মতো কালার যে চুড়িগুলো রয়েছে, সেই চুড়িগুলো কারা পরবে?
কুমারী মেয়েরা পরবে, মেইডেনরা পরবে। তাহলে এই চুড়ি বিক্রেতাদের কাছে কিছু চুড়ি রয়েছে, সাম আর ফিট ফর, সেই চুড়িগুলো হচ্ছে উপযোগী কার জন্য? মেইডেনের মানে কবজির জন্য বা হাতের জন্য সেগুলো ফিট, আর সেগুলো হচ্ছে নীল আর রূপলি কালারের। তাহলে এখানে প্রশ্ন আসবে যে মেইডেনদের জন্য, এই মেইডেন দিয়ে কিন্তু প্রশ্ন আসবে যে মেইডেনদের জন্য কী রঙের চুড়ি? উত্তর হচ্ছে সিলভার আর হচ্ছে ব্লু রঙের। আবার এখানে বলবে যে মাউন্টেইন মিস্ট, এই শব্দটা মানে এই শব্দগুচ্ছ গুচ্ছ কি প্রকাশ করছে? আসলে এটা হচ্ছে ইনোসেন্স বা পিউরিটির প্রতীক। আমরা জানি যা প্রাকৃতিক তাই কিন্তু পিওর, কারণ প্রকৃতি ঈশ্বরের সৃষ্টি বলে আমরা মনে করি, সেগুলো পিওর মানে অ্যাজ ইট ইজ, যা আছে তাই, সুতরাং এটা পিওর। তাহলে এখানে মাউন্টেইন মিস্ট কথাটার দ্বারা কিন্তু মেইডেনের পিউরিটি বোঝাচ্ছে। সাম আর ফ্লাস্ট, কিছু আছে, কিছু চুড়ি আছে যেগুলো উজ্জ্বল, লাইক দ্য বার্ডস, কুড়ির মতন, দ্যাট ড্রিম, যে কুড়িগুলো স্বপ্ন দেখে, অন দ্য ট্রাঙ্কুইল ব্রো, ট্রাঙ্কুইল মানে স্বচ্ছ জল, ট্রাঙ্কুইল মানে হচ্ছে স্বচ্ছ জল, আর ব্রো মানে হচ্ছে শৈলশিরার প্রান্তভাগ। তাহলে কিছু চুড়ি আছে যেগুলো হচ্ছে রাঙায়িত কুড়ির মতন, যে যে কুড়িগুলো স্বপ্ন দেখে, ওই কুড়িগুলো কোথায় স্বপ্ন দেখে? অন দ্য ট্রাঙ্কুইল ব্রো মানে স্বচ্ছ জলের তীরে, ব্রো মানে কিন্তু ব্রো মানে কিন্তু তীরও হয়, আবার শৈলশিরার প্রান্তভাগ হয়, অফ এ উডল্যান্ড স্ট্রিম মানে অরণ্যের নদী, স্ট্রিম মানে এখানে ছোট নদী, স্মল রিভার। তাহলে অরণ্যের ছোট নদীর যে জল, মানে সেই নদীর জলটা সেটা কেমন হয়? ট্র্যাঙ্কুইল হয়, মানে পরিষ্কার জল হয়, সব কিছু দেখা যায়, মুখটা পর্যন্ত দেখা যায়। সেই জলের ধারে মানে তীরে, ব্রাও মানে তীর, ওই তীরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে কে? এই ছোট ছোট যে গাছগুলো রয়েছে, দেখো ছোট ছোট গাছগুলো, এই গাছগুলো কিন্তু স্বপ্ন দেখছে এই গাছগুলো। অর্থাৎ যে মেয়েগুলো এখনো মানে বিবাহ হয়নি, সেই মেয়েগুলো কিন্তু লাইফকে সম্পূর্ণরূপে জানে না, তারা বিভিন্ন জায়গায় বসে বসে শুধু রোমান্টিকতার মধ্যে থাকে। অর্থাৎ বিভিন্ন জায়গায় বসে কি, তারা যখন নিরালায় থাকে তারা কিন্তু রোমান্টিকতায় ভরপুর হয়ে যায়। যেমন এই যে এখানে দেখো, এই যে নদীর তীরে যে মানে কচি পাতাগুলো রয়েছে, তারা কিন্তু স্বপ্নে বিভোর হয়ে আছে। তাহলে এখানে কি বলছে যে কিছু কিছু চুড়িগুলো হলো উজ্জ্বল কুড়ির মতন। কোন কুড়ি? যে কুড়িগুলো স্বপ্ন দিচ্ছে কোথায় দাঁড়িয়ে? ওই যে পার্বত্য নদী, সরি অরণ্যের নদী, সেই নদীর জল, ট্রানকুইল জল, তার পাশে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে কি ফুলের কুড়িগুলো। অর্থাৎ এই কুড়িগুলো স্বপ্ন দেখছে, কারা স্বপ্ন দেখে? যাদের লাইফ সম্বন্ধে এক্সপিরিয়েন্স নেই, সেই লাইফটাকে তারা ভোগ করবে তার আগে তারা স্বপ্ন দেখে। অর্থাৎ এখানে এমন মেয়ের কথা বলা হচ্ছে যে মেয়েগুলো কুমারী, তাদের বিবাহ হবে 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 ভাব, ধরো সুইট 16 বয়স, তারা কি করে? তারা যেখানে সেখানে তারা রোমান্টিক হয়ে যায়, তারা হয়তো অবসর টাইমে ফাঁকা যখন থাকে তখন তারা কিন্তু অনেক স্বপ্ন দেখে মনে মনে। দেখো এই যে উডল্যান্ড রিভার, এই যে রিভার গিয়েছে, পাশে দিয়ে দেখো কিছু কিছু কচি পাতার গাছ রয়েছে। তো এখানে যদি কুড়ি হয়, ফুলের কুড়ি হয়, সেই কুড়িগুলো কিন্তু পাতার মধ্যে থাকে, মোড়া থাকে, হালকা পিঙ্ক কালারের হয়, তাই না? তাহলে এখানে ফ্লাস্ট মানে আমরা বলতে পারি হালকা পিঙ্ক কালারের মতো উজ্জ্বল এই কুড়িগুলো। তাহলে এরা কিন্তু স্বপ্ন দেখে, কারণ এরা এই নদী জানে না, এই নদী জানে না যে সামনে কোনো দহ আছে কিনা, হঠাৎ তাদের পতন হবে কিনা, এরা কিন্তু জানে না। এরা স্বপ্ন দেখে যে ওরা হয়তো সোজা চলে যাবে। তো একইভাবে একটা মেয়ে যাদের বিয়ে হয়নি, কম বয়স, সে কিন্তু এরকম স্বপ্ন দেখে, সে আগে কি খায় আছে সেটা কিন্তু সে ভাবে না, সে স্বপ্ন দেখার কাজ স্বপ্ন দেখে যায়। সাম আর অ্যাগ্লো, কিছু কিছুগুলো হচ্ছে উজ্জ্বল, উইথ দ্য ব্লুম, ওই কুড়ির মতোই উজ্জ্বল। এই ব্লুম মানে কেমন কুড়ি? বাড মানেও কুড়ি, ব্লুম মানেও কুড়ি, কিন্তু এই ব্লুম মানে একটু ফুটেছে, অল্প অল্প ফুটেছে, মানে পিঙ্ক কালারটা আর একটু উজ্জ্বল হয়েছে। তাহলে সাম আর অ্যাগ্লো, কিছু কিছুগুলো হচ্ছে উজ্জ্বল, উইথ দ্য ব্লুম, ওই কুড়ির সঙ্গে। তাহলে ব্লুম মানেও আমরা কুড়ি বলতে পারি, কিন্তু মনে মনে ধরে নেবো এই কুড়িটা একটু বেশি ফুটেছে। দ্যাট ক্লিপস, যেটা বিদীর্ণ করে বেরিয়ে এসেছে, ক্লিপ মানে বিদীর্ণ করে বেরিয়ে আসা বা ছিন্ন করে বেশি বেরিয়ে আসা, টু দ্য লিম্পিড গ্লোরি মানে সৌন্দর্যময় সেই উজ্জ্বলতায় বেরিয়ে এসেছে।
অফ নিউবর্ন লিপস, মানে সদ্য গজিয়ে ওঠা পাতার সেই নির্মল সৌন্দর্যে বেরিয়ে এসেছে। অর্থাৎ এখানে কচি সবুজ পাতাগুলো প্রাণোচ্ছলতায় পরিপূর্ণ। অর্থাৎ মেয়েগুলো নবজীবনে প্রবেশ করতে যাবে তারা এই চুড়িগুলো পরে। তার মানে তারা এই চুড়িগুলো পরবে, অর্থাৎ যে মেয়েগুলো নবজীবনে প্রবেশ করবে তাদের মধ্যে অনেক প্রাণোচ্ছলতা দেখা যায়। এই কচি পাতার মতো তারা কিন্তু গৌরবান্বিত থাকে। তো তাদের জন্যও কিছু চুড়ি রয়েছে এই ব্যাঙ্গেল সেলারদের কাছে। সাম আর লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন। সানলাইট কর্ন মানে কি? সূর্যালোকিত শস্য। তাহলে শস্যের মধ্যে যদি সূর্যে আলো পড়ে সেগুলো কেমন দেখায়? সোনালি বর্ণ ধারণ করে, তাই না? সাম আর লাইক ফিল্ডস, তাহলে কিছু কিছু চুড়িগুলো হয় কেমন? ফিল্ডস অফ সানলাইট কর্ন। তাহলে ফিল্ডস অফ কর্ন মানে কি? শস্য ক্ষেত্র। ফিল্ড মানে ক্ষেত্র। তাহলে সূর্যের আলো পড়েছে এরকম শস্য ক্ষেত্রের মতো কিছু কিছু চুড়ির রং। তার মানে সেই চুড়ির রং কি? সোনালি কালারের চুড়ি। মিট ফর, এগুলো তাহলে যোগ্য। ফিট ফর, মিট ফর মানে ফিট ফর, যোগ্য। এগুলো যোগ্য কার জন্য? এ ব্রাইট, একটা কনের জন্য, মানে বিবাহের কনের জন্য। অন হার ব্রাইডাল মর্ন, মর্ন মানে এখানে কিন্তু মর্নিং, মর্ন এখানে হাফ লেখা আছে, মর্নিং মানে সকাল। তাহলে একটা বিবাহযোগ্যা মেয়ে যার বিয়ে হবে আজকে, সেই মেয়েটার সকালে পরতে হয়। সে কেমন পরে? সে কী ধরনের চুড়ি পরে? সে সোনার চুড়ি পরে, সোনালি কালারের। তো সেই চুড়িগুলো কেমন দেখতে? এই যে মানে শস্য ক্ষেত্রের মতো দেখতে। তাহলে এখানে প্রশ্ন আর একটা পাওয়া গেল যে যে যারা ব্রাইড মানে যাদের বিয়ে হচ্ছে তারা কি কালারের চুড়ি পরে। এখানে দেখা গেলো অপশানে গোল্ড নাই, তাহলে কিন্তু এখানে সানলাইট কর্ণ থাকতে পারে, তখন সানলাইট কর্ন ঠিক হবে। অর্থাৎ এখানে তাদের চুড়িকে তুলনা করা হয়েছে ফিল্ডস অফ সানলাইট কর্নের সঙ্গে তুলনা করা হয়েছে। সাম মানে কিছু চুড়ি, লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার। ম্যারেজ ফায়ার মানে কি? বিবাহর জন্য একটা দেখবা আগুন ধরানো হয়, আর ওই আগুনকে কেন্দ্র করে 7 পাক ঘোরানো হয়। ইন্ডিয়ান রীতি, এটা কিন্তু বিবাহের রীতি, ওই জন্য ইন্ডিয়ানায় পরিপূর্ণ, কিন্তু ইন্ডিয়াননেসে পরিপূর্ণ এই কবিতাটা। মানে ট্র্যাডিশন, কালচার, ইন্ডিয়ান কালচার এগুলো ফুটিয়ে তোলা হয়েছে। তো ইন্ডিয়ান কালচারে কি দেখা যায় যে বিয়ের সময় 7 পাক ঘোরা হয় একটা আগুনকে কেন্দ্র করে, ওটাকে হোমের আগুন বলা হয়। ওই আগুনকে খুব মঙ্গলজনক ধরে নেওয়া হয়। তো ওই আগুন যখন দাউ দাউ করে জ্বলে, এদিকে কিন্তু ওই যে ব্রাইড যে স্বপ্ন দেখেছিল, যে কনে সে স্বপ্ন দেখেছিল অনেক বিবাহের আগে, তারও কিন্তু ডিজায়ারটাও কিন্তু দাউ দাউ করে জ্বলতে থাকে। কারণ সে জানে সে যার ডিজায়ার মানে এতদিন ধরে পোষণ করেছে সেটা হয়তো ফুলফিল হবে। তাহলে এখানে ম্যারেজ ফায়ার মানে এখানে কিন্তু ডিজায়ার, স্ট্রং ডিজায়ার, এতদিন যেটা সে পোষণ করেছে। তাহলে এখানে মেয়েটার ডিজায়ারটা কার সঙ্গে তুলনা করা হয়েছে? বলবা ফ্লেমের সঙ্গে তুলনা করা হয়েছে। ম্যারেজ ফায়ারের মানে যজ্ঞের আগুন, ম্যারেজ ফায়ার বলতে এখানে যজ্ঞের আগুন। তাহলে যজ্ঞের আগুনের যে শিখা আছে তার সঙ্গে তুলনা করা হয়েছে তার ডিজায়ারকে। অর রিচ, অথবা উন্নত মানের, রিচ মানে এখানে বড় লোক না, রিচ মানে এখানে উন্নত মানের। উইথ দ্য হিউ, হিউ মানেও কালার মানে রং। অফ আর হার্ট ডিজায়ার, হার্টস ডিজায়ার, তার যে মনের হৃদয়ের ইচ্ছা। হার্ট ডিজায়ার মানে কি? হৃদয়ের ইচ্ছা। তার হৃদয়ের ইচ্ছার যে রং, সেই রঙের সঙ্গেই মানে সমতুল, খুবই রিচ মানে সমৃদ্ধশালী। তাহলে তার হৃদয়ের যে আকাঙ্ক্ষার যে রং, সেই রং খুবই তীব্র। আর ওই ম্যারেজ ফায়ারের যে শিখা ঠিক তার মতোই তীব্র। তাহলে এই ধরনের যে ব্রাইডগুলো রয়েছে যাদের হৃদয় ওই ম্যারেজ ফায়ারের সঙ্গেই দাউ দাউ করে জ্বলছে, সেই মেয়েদের জন্য কিছু চুড়ি এই ব্যাঙ্গেল সেলারদের কাছে আছে। পরবর্তী আচ্ছা, ওই প্যারায় চলছে টিঙ্কলিং। তাহলে সেই চুড়িগুলো কেমন টিং টিং করছে? লুমিনাস, উজ্জ্বল, টেন্ডার, কোমল, ক্লিয়ার, একদম স্বচ্ছ মানে ট্রান্সপারেন্ট। তাহলে এগুলো চুড়িগুলোর বৈশিষ্ট্য। তাহলে চুড়িগুলোর, তাহলে ব্রাইডাল যে চুড়ি, তাহলে ব্রাইডাল চুড়ির বৈশিষ্ট্যগুলো কী কী? উত্তর হচ্ছে টিঙ্কলিং। এখানে কিন্তু অপশান দিয়ে গুলি দিতে পারে, মানে উল্টো পাল্টা অপশান দিতে পারে, ওই জন্য ঝরঝরে মুখস্থ করে নয় ভালো। টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার আর ক্লিয়ার। লাইক আর ব্রাইডাল লাফটার, তার সেই, তাহলে এই চুড়িগুলো কেমন? তাহলে চুড়িগুলো যে টিং টিং করছে উজ্জ্বল, সেগুলো কেমন? তার ব্রাইডাল লাফটারের মতন। একটা মেয়ে যার বিয়ে হবে তার মুখে হাসি থাকে কেন? কারণ সে ফিউচার লাইফে প্রবেশ করবে। এতদিন ধরে যে স্বপ্ন দেখেছে সেই ডিজায়ার পূর্ণ হতে চলেছে, ফলে ওই হোমের যজ্ঞের মতো দাউ দাউ করে তার মানে হৃদয়ের ইচ্ছাটা জ্বলছে। কিন্তু আবার ব্রাইডাল টিয়ার, তার চোখের জলও কিন্তু ভরপুর থাকে।
কারণ সে জানে এতদিন ধরে সে বাবার কাছে বাবার লাডলি হয়েছিল। সে মানে তার সঙ্গে কত স্নেহ ভালোবাসা আদর, কত সময় এক্সপিরিয়েন্সের সময় সে পার করেছে, দুঃখে সুখে তার বাবার সঙ্গে সে থেকেছে। কিন্তু আজকে সে কী করবে, সেই বাড়ি তাকে ত্যাগ করতে হচ্ছে, নতুন পরিবেশে যেতে হচ্ছে। তাহলে সেই সময় কোনো মেয়ে, কোনো বেটি কিন্তু তার চোখের জল ধরে রাখতে পারে না, সে কিন্তু হাউমাউ করে কেঁদে দেয়। নেক্সট পেজে চলে আসছি, দেখো। সাম আর পার্পল, কিছুগুলো হয় বেগুনি কালারের, গোল্ড ফ্লেক গ্রে এবং ধূসর বর্ণের। কেমন ধূসর? গোল্ড ফ্লেক মানে সোনা লেগে আছে এমন ধূসর। এই যে দেখো চুড়িটা, এই যে বেগুনি রঙের সঙ্গে সোনা, কিন্তু সোনাটা কেমন হয়েছে? সোনার রঙটা কিন্তু সেই আগের মতো আর উজ্জ্বলতা নেই। তাহলে সাম আর পার্পল, কিছুগুলো হচ্ছে বেগুনি কালারের এবং সোনাগুলো কি ধূসর বর্ণের। তার মানে একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় একটা সংসারে, সে কিন্তু পরিবার নিয়েই মেতে থাকে, পরিবারের সুখের জন্যই তার সুখ। পরিবারের কেউ অ্যাচিভমেন্ট করলে তার তার মনে হয় যেন সে অ্যাচিভমেন্টটা করেছে। তো এই সমস্ত পরিশ্রম করতে গিয়ে যে এখানে গ্রে কালারটা অ্যাকচুয়ালি মানে সোনার সোনার কালারটা গ্রে হয়ে গেছে, অর্থাৎ সে কত কাজ করেছে, মানে তার হাতের উপর দিয়ে কত মানে কত ওই হাত থেকে কত ইউজ করা হয়েছে, যার জন্য তার সোনার কালারটা একটু ফিকে পড়ে গেছে। দেখো রংটাই যে উজ্জ্বল সোনার মতো উজ্জ্বল কিন্তু আর নেই, একটু ফিকে পড়ে গেছে, একটু গ্রে হয়ে গেছে, ধূসর হয়ে গেছে, গোল্ড ফ্লেক গ্রে। তার মানে কি সোনা, সোনার রঙই, সোনার রঙেই রাঙায়িত হয়ে গ্রে আকার ধারণ করেছে, ধূসর আকার ধারণ করেছে। ফর কারণ, ফর মানে এখানে কারণ, শি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, কারণ সে যে ভ্রমণ করে এসেছে থ্রু লাইফ মিডওয়ে, তার জীবনের এই অর্ধ সময়টা মানে মধ্য 40 বছর বয়সের মধ্য দিয়ে সে জার্নি করে এসেছে। তাহলে এই জার্নির সময়কালটা, এই যে মধ্য 40-এ বয়সে যে সে গিয়েছে মিড 40-তে, এই সময়কালটাতে কিন্তু সে অনেক পরিশ্রম করেছে তার পরিবারের জন্য, সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিস্ট, যার হাতগুলো চেরিশ মানে কি লালন পালন করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসা ব্লেস মানে আশীর্বাদ ধন্য করে দিয়েছে। আশীর্বাদ ধন্য করে দেওয়া মানে সে যে সন্তানকে মানুষ করেছে, সেই সন্তানকে এতটাই যোগ্য করে তুলেছে, সেই সন্তান কিন্তু জীবনের সব ক্ষেত্রে মানে সাকসেসফুল। অর্থাৎ সেই সন্তানটা যে সাকসেস হয়েছে, সে কিন্তু বলছে যে বাবা মা আমি ফার্স্ট হয়েছি, বা আমি এই চাকরিটা পেয়েছি, কিন্তু এই চাকরির পিছনে কিন্তু ভিত তৈরি করে দিয়েছে তার মা, তার মায়ের লাভ। অর্থাৎ সেই ছেলেটা যে একটা ব্লেসড সোল, আধ্যাত্মিক একটা সোল, তার মধ্যে মোরালিটিতে ভরপুর করে দিয়েছে, সেই সোলটার পিছনে কিন্তু সাইলেন্টলি আর একজনের ভূমিকা ছিল, সে কিন্তু মা ছাড়া আর কেউ না। অ্যান্ড ক্যাডেলড ফেয়ার সন্স, এবং এই মা কী করেছে? ক্যাডেলড হার সন, তার সন্তানকে লালন পালন করেছে। ক্যাডেল মানে এখানে লালন পালন করা, আবার ক্যাডেল মানে কিন্তু দোলানো। লালন পালন করেছে অন হার ফেইথফুল ব্রেস্ট, তার সেই বিশ্বাসী বুকের মধ্যে নিয়ে তাকে লালন পালন করেছে। বিশ্বাসী বুক কেন? আমরা যখন দুঃখ পাই, কাঁদি, তখন মাকে জড়িয়ে ধরলে, মায়ের বুকের মধ্যে মাথা রাখলে আমাদের সেই কিন্তু দুঃখটা আমরা ভুলে যাই। আবার আবার যখন কোনো টেনশনে পড়ি, তখন মা জড়িয়ে ধরলে আমাদের মন থেকে সেই টেনশন কিন্তু চলে যায়। তো তাহলে এতটাই বিশ্বাসী সেই বুক, সেই বুকে সন্তান লালিত পালিত হয়, তাহলে সেই সন্তান তার মোরালিটি ভালোবাসা সব দিয়ে কিন্তু সে ব্লেসড হয়ে যায়, আশীর্বাদ ধন্য হয়ে যায়। অ্যান্ড সার্ভ হার হাউস হোল্ড, আর সেই মা কী করেছে? তার বাড়ির কাজকর্মগুলো, হাউস হোল্ড মানে এখানে বাড়ির কাজকর্মগুলো করেছে ইন ফ্রুটফুল প্রাইড, সাফল্য, ফ্রুটফুল মানে কি ফলপ্রসূ, প্রাইড মানে কি অহংকার, ফলপ্রসূ অহংকারে বাড়ির কাজগুলো করেছে। অর্থাৎ তার মা যখন বাড়ির কাজগুলো করতো না, সে ভাবতো বাড়ির লোকেরা সাকসেস পেয়েছে, সে ভাবতো যে না আমি সাকসেস পেয়েছি, আর তার গর্ব হতো যে না এটা এটা আমার সন্তান করেছে। ওয়ারশিপস পুজো করেছে দ্য গডস, ঈশ্বরদেরকে, ভগবানদেরকে। অ্যাট হার হাজব্যান্ড সাইডস, তার স্বামীর পাশে থেকে। এখানে দুটো মিনিং আসবে, তার স্বামীর পাশে থেকে অর্থাৎ তার স্বামীর হয়ে সে যে পুজোটা করেছে না, তাও সে নিজের জন্য কিছু চায়নি, সে চেয়েছে যে আমার স্বামী যেন এটা করতে পারে, আমার স্বামী যেন ওটা করতে পারে, আমার সন্তান যেন এটা করতে পারে। সে নিজের জন্য কিছু করেনি, সর্বস্ব সর্বস্ব যা কিছু করেছে সব কিছু সে কিন্তু সব কিছু সে করেছে কার জন্য? স্বামীর জন্য, সন্তানের জন্য। তো এখানে দেখো কয়েকটা লাইন আছে এখানে, যে ক্র্যাডেলড ফেয়ার সন্স মানে সুন্দর ছেলে, সুন্দর ছেলেকে লালন পালন করেছে। তৎকালীন সমাজে ছেলে জন্ম দিলেই সেই মা কিন্তু মর্যাদা পেত,
তো তাই এই কথাটা খানিকটা আয়রনিক্যাল অর্থে কবি ইউজ করেছে। দেখো এখানে 3বার অ্যান্ড ইউজ করা আছে, তো এখানে কিছু বুঝলে ফিগার অফ ইউজ করা আছে, মানে লিটারি ডিভাইস, সেগুলো আমরা একটু পরে জানছি। তো এখানে দেখো ফেয়ার সান্স মানে এখানে তৎকালীন সময়ের যে মানে একটা পুরুষতান্ত্রিক সমাজ, সেইটা কিন্তু একটু দেখানো যাচ্ছে যে ফেয়ার সান্সকে সে লালন পালন করেছে। কারণ একজন মা আদর্শ কখন হবে? যখন সে সুন্দর সন্তানের জন্ম দেবে, তখন। মেয়ের জন্ম দিলে কিন্তু অতটা আদর্শিত হবে না। অথচ এই মেয়েগুলোই কিন্তু এই সুন্দর সুন্দর ব্লেস সন্তান তৈরি করে। অথচ সন্তানের জন্ম দিলেই নাকি তো সেই সন্তান তো আর এরকম ব্লেস সন্তান বানাতে পারবে না। ব্লেস সন্তান তৈরি করতে গেলে তো মাকেই লাগবে। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে আমরা পার্সোনিফিকেশন পড়েছিলাম, ফিগার অফ স্পিচ বা লিটারি ডিভাইস পার্সোনিফিকেশন পড়েছিলাম। এই কবিতায় আমরা পড়ব সিমিলি মেটাফোর, আর একটা পড়ব অ্যানাফোরা। ব্যাস এইটুকুই যথেষ্ট আশা করছি। তো সিমিলি কি আর মেটাফোর কি? দুটো প্রায় একই। সিমিলিতে অ্যাজ, লাইক এই শব্দগুলো ইউজ করা হয়, মানে দুটোতেই তুলনা করা হয়। যেমন দেখো আমি যদি বলি হি ইজ লাইক এ লায়ন, সে একটা সিংহের মতো ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকাতে ছেলেটা একটা সিংহের মতন, এরকম বললাম। তাহলে ছেলেটা কিন্তু সিংহ নয়, ছেলেটা সিংহের মতো। আবার যদি বলি হি ইজ দ্য লায়ন, সেই সিংহ, তার মানে আগে বললাম কি সে তাকে তার জন্য একটা অ্যাডজেটিভ ইউজ করলাম যে সে সিংহের মতন, মানে একটা গুণ ইউজ করলাম যে ছেলেটা কি সে সিংহের মতন। কিন্তু এবার আমি আর সিংহের মতো বলবো না, আমি ডাইরেক্ট বলবো ওই সিংহ, মানে অ্যাজেক্টিভটাই নাউন হয়ে গেল এখানে, অর্থাৎ গুণটাই ওর পরিচয় হয়ে গেল। তাহলে যখন বলবো সে সিংহের মতো তখন হবে সিমিলি, আর যখন বলবো যে ওই গুণটাই ওর একটা পরিচয়, মানে সেই লায়ন, তাহলে আমরা সেটাকে বলবো মেটাফোর। যেমন দেখো আর একটা উদাহরণ দিয়েছি, শি ইজ বিউটিফুল লাইক এ রোজ, সে হচ্ছে সুন্দর একটা গোলাপের মতো। সে কিন্তু গোলাপ নয়, সে গোলাপের মতো সুন্দর। তার মানে কোথাও না কোথাও মনে হচ্ছে না যে গোলাপ একটু বেশি সুন্দর? তাহলে এক্ষেত্রে এটা গোলাপের সঙ্গে তাকে তুলনা করা হলো, তাহলে এটাকে আমরা বলবো সিমিলি। আর যদি বলি না সে গোলাপের মতো তো না, সে আর গোলাপ একই, মানে কোনো ডিফারেন্স নাই, তাহলে শি ইজ দ্য রোজ, সেই হচ্ছে গোলাপ, সেই গোলাপ। তাহলে এরকম হলে এরকম বাক্যকে আমরা বলবো কি? মেটাফোর। তার মানে মেটাফোরটা কোথাও না কোথাও গুণটার তীব্রতা বেশি দেখা যাচ্ছে দেখো, আর সিমিলিতে মতো বলা হচ্ছে যে অমুকের মতো। তাহলে এই কবিতায় কোথায় কোথায় সিমিলি আছে আমরা একটু পরে দেখব। তার আগে একটু জেনে নিই অ্যানাফোরা কী জিনিস। তাহলে অ্যানাফোরা কোন লাইনকে বলবো? রিপিটিং ওয়ার্ডস, মানে একই শব্দ রিপিট থাকবে, অথবা ফ্রেজ মানে একাধিক শব্দগুচ্ছ রিপিট থাকবে। কোথায় রিপিট থাকবে? শুরুতে, অ্যাট দ্য বিগিনিং অফ মাল্টিপল সেন্টেন্স, কয়েকটা বাক্যের শুরুতে, অথবা ফ্রেজের শুরুতে, অথবা ক্লজের শুরুতে। যদি এরকম থাকে তাহলে সেটাকে বলে অ্যানাফোরা। আর এটা করা হয় কেন? ওই বক্তব্যটাকে জোর দেওয়ার জন্য। তো আগে অ্যানাফোরাটাই আমরা একটু বুঝে নিই। দেখো এই যে দেখো লাস্ট প্যারায় এই কবিতার, দেখো এখানে আছে অ্যান্ড, দেখো অ্যান্ড, পরের লাইনে দেখো অ্যান্ড, তারপর লাইনও অ্যান্ড, তারপরে দেখো ক্র্যাডেলড হার সন্স, তার সন্তান সুন্দর সন্তানকে লালন পালন করে, তাহলে এটা একটা ক্লজ, কারণ ফাইনাইট ভার্ব আছে। পরেরটা দেখো অ্যান্ড সার্ভস, এবং কাজ করে হার হাউস হোল্ড, তার বাড়ির কাজকর্মগুলো করে। তারপরে বলছে ওয়ার্শিপস দ্য গডস, গডদেরকে পুজো করে। তাহলে দেখো তিনটা কাজ করে, তাহলে মাটাই করে সব, মা এটা করে, মা ওটা করে, মা এটা করে, মানে তিনটা করে, মাই তো সব করে। আর সেই মাকে আমরা বলছি সন্তান জন্ম দিতে হবে। তাহলে এই যে একটা এফেক্ট, এই যে কবির যে এই কবিতা লেখার পিছনে মূল উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য কিন্তু এই লাইনের মধ্যে দিয়ে ফুটে উঠছে। তার যে একটা বিদ্রোহ, এই তিনটা লাইনে কিন্তু বোঝা যাচ্ছে যে মাই তো এগুলো করে, ওই ফেয়ারফুল মানে ফেয়ার সন্তানদের জন্ম দেয়, যে ছেলেদের জন্ম দেয় সেই ছেলেরাই পুরুষতান্ত্রিক সমাজ রচনা করে। আর সেই মাই তো এদের কাজ করে এদেরকে ব্লেসড বানিয়ে ওই মাই তো হ্যাপি হয়, প্রাইড ফিল করে। আবার এই মাই তো ওই ছেলে যে আছে আর একজন স্বামী, সেই ছেলে স্বামীটার জন্যই তো তার মঙ্গল কামনায় পুজো করে, বলেই তো সে মঙ্গলময় কাজ করতে পারে, সে সাকসেস হতে পারে, অ্যাচিভমেন্ট করতে পারে। তাহলে এই তিনটা জিনিসকে জোর দিয়ে বোঝানোর জন্য দেখো, তাই কবি এখানে দেখো প্রথমে অ্যান্ড ইউজ করেছে, অর্থাৎ অ্যানাফোরা ইউজ করেছে। তাহলে এইবার আমি তোমাদের যে বললাম যে সিমিলি আর মেটাফোর নিয়ে বললাম, সেটা তাহলে এখানে কোন কোন এই কবিতায় কোন কোন লাইন প্রকাশ করছে আমরা একটু খুঁজে খুঁজে দেখব। হ্যাঁ, খেয়াল করে দেখো, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, রূপলি এবং নীল রং মাউন্টেন মিস্টের মতো। তাহলে যে রূপলি এবং নীল রংটা, সেটা কিন্তু পাহাড়ি কুয়াশার মতো বলেছে। দেখো অ্যাজ আর লাইক থাকলেই মনে রাখবা এটা সিমিলি। তাহলে রূপলি রংটা কার মতন?
মাউন্টেন মিস্টের মতো। তার মানে মাউন্টেন মিস্টকে একটু সুপিরিয়র ধরা হচ্ছে এখানে। মাউন্টেন মিস্টটা বেশি মানে নীল, মানে পিওর পিওর নীল আর হচ্ছে ব্লু হচ্ছে মাউন্টেন মিস্ট। ওই জন্য বলা হয়েছে কিন্তু প্রথমে কবিতাটা পড়ানোর সময় যে মাউন্টেন মিস্ট হলো কি রহস্য, মানে মিস্ট্রি, পিওর। তাহলে সেটার মতোই পিওর আমাদের এই সিলভার আর ব্লু, রহস্যজনক। এখানে সিলভার ব্লু, এখানে যদি বলে যে সিলভার ব্লু কি প্রকাশ করছে, এটা উত্তর কিন্তু মিষ্টির প্রকাশ করছে। কারণ একটা টিনেজ মেয়ে যার বিয়ে হবে তার মধ্যে কিন্তু অনেক রহস্য লুকিয়ে থাকে। সে কি ভাবছে, তার ভাবনার পরিধি কত গভীর সেটা কিন্তু বোঝা মুশকিল। তো তাই এখানে তার ওই মেইডেনদের মানে চুরিটা সিলভার আর নীল বলা হয়েছে, মানে রহস্যজনক বলা হয়েছে। তাহলে এটা কিন্তু সিমিলির উদাহরণ। তাহলে এবার পরের লাইন দেখো, সাম আর ফ্লাস্ট। তাহলে কিছু কিছু চুরি হয় রঙিন, কীরকম রঙিন বা উজ্জ্বল, লাইক দ্য বার্ডস, ওই কুড়িগুলোর মতো। তাহলে কুড়িগুলো বেশি উজ্জ্বল, তাই না? তাহলে বেশি উজ্জ্বলকে তুলনা করছে একটা চুড়ি দিয়ে, বলছে যে এই চুড়িগুলো হচ্ছে ওই বার্ড, মানে ওই কুড়িগুলোর মতো উজ্জ্বল। তাহলে এটাও কিন্তু যে লাইক লাইক থাকলেই মনে করো সিমিলি হবে। এবার চলে আসো নেক্সট। দেখো লেখা আছে সাম আর লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন। এখানেও লাইক আছে, এটাও সিমিলি, বুঝতেই পারছো। এই যে এখানে আছে লাইক, লাইক আর ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, সিমিলি। আচ্ছা, এখানে লাইনটা খেয়াল করো, রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট। তাহলে এটা কি হবে? সার্কেল অফ লাইট মানে কি? আলোর বৃত্ত। কেমন আলোর বৃত্ত? রামধনু রঙে রাঙায়িত, মানে রামধনু কালারের আলোর বৃত্ত। দেখো রামধনু কালারের আলোর বৃত্ত বলেছে, কিন্তু এটা বলেছে চুড়িগুলো। এই রামধনু কালারের আলোর বৃত্ত কিন্তু আর কিছু না, এটা কিন্তু চুরি কথাই বলা হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু তাহলে কি মেটাফোর না সিমিলি? এটা কিন্তু মেটাফোর। মেটাফোর মানে কি? কারো মতো বলবে না, ডাইরেক্ট ওটা বলবে, ওর গুণটাই ওর পরিচয়। অর্থাৎ এখানে দেখো বলছে, এখানে সার্কেল অফ লাইট মানে কি আলোর বৃত্তের মতো গোল হলো চুড়ি, সেটা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে এই চুড়িটাই হচ্ছে আলোর বৃত্ত, রামধনু কালারের আলোর বৃত্তটাই হলো চুড়ি। তার মানে একটা চুড়িকে দেখিয়ে বলছে দেখো রামধনু কালার আকাশে নয়, এই চুড়ির মধ্যে রয়েছে। তার মানে এইটাই, এটা ওই রামধনুর মতো না। এই যে আলোর বৃত্তটা রয়েছে এটা কিন্তু রামধনুর মতো নয়। সার্কেল অফ লাইটটা রামধনুর মতো নয়। এই সার্কেল অফ লাইটটা নিজেই রামধনু কালারের সার্কেল অফ লাইট, মানে চুড়ি। তার মানে চুরি না বলে বলছে সার্কেল অফ লাইট। তাহলে এটা কিন্তু মেটাফোর। তোমাদের রাইম স্কিম শিখতে হবে। রাইম স্কিম কি? যখন পোয়েমের লাইনের লাস্ট ওয়ার্ডটা যখন পড়বে তখন দেখবে একটা ছন্দ থাকবে। যেমন দেখো এখানে আছে ব্যাঙ্গল সেলার্স আর উই হু বিয়ার, আর পরের লাইনে দেখো আছে ফেয়ার। তাহলে বিয়ার আর ফেয়ার দেখো মিলে যাচ্ছে। তাহলে প্রথম থেকে একটা তোমরা ইংরেজি বর্ণের নাম দিবা এ। ধরো এটা এ, আর ফেয়ারটা হচ্ছে এ, তাহলে এ এ। এবার যখন ব্রাইট হলো, দেখো বিয়ার ফেয়ার এই দুটো মিললেও ব্রাইটটা কিন্তু মিলছে না। তখন তোমরা ইংরেজি লেটারের যে পরের লেটারটাতে সেটা নাম দিবা, কী নাম দিবা? বি। তাহলে এটা হয়ে গেলো বি। দেখো ব্রাইট লাইট, দেখো এটা মিলে গেল, তাহলে এটাও হয়ে গেল তাহলে বি। যখনই এবার লাইভস হলো, দেখো লাইভস আর ওয়াইভস এই দুটো মিলেছে। এই লাইভস কিন্তু বিয়ারের সঙ্গে মেলেনি। যদি বিয়ারের সঙ্গে মিলতো তাহলে দেখা গেলো বিয়ার, এই লাইভস না থেকে দেখা গেলো আছে এখানে ফিয়ার, তখন এখানে আমরা আবার এটাকে কিন্তু ঘুরে ফিরে লিখতাম। বা যদি এখানে থাকতো যে ব্রাইট লাইট ফাইট, তখন আবার কিন্তু বি লিখতাম। যেহেতু বিয়ার ফেয়ার এই দুটো মিলেছে তাই এ দিয়েছি, তাহলে এটা কিন্তু বুক হয়ে গেছে, আর এটা কিন্তু ইউজ করব না। মানে বিয়ার ফেয়ার টিয়ার এইরকম মিললে তবেই আমরা এ ইউজ করব, তার আগে কিন্তু ইউজ করব না। তাহলে বিয়ার ফেয়ারে আমরা এই লিখলাম, অন্য শব্দ অন্য বর্ণ আর লিখলাম না, অন্য লেটার আর লিখলাম না। এবার ব্রাইট লাইট এটাতে বি লিখলাম, তাই লাইভস ওয়াইভস এটাতে কিন্তু পরবর্তী লেটার লিখতে হবে, অর্থাৎ সি। এই দুটো সি। তাহলে এই যে স্ট্যান্ডাগুলো আছে এগুলো কিন্তু কোয়াট্রেইন না। কোয়ার্টাইন মানে কিন্তু 4 লাইন হলে তাকে কোয়ার্টাইন বলা হয়, কোয়ার্টাইন নয় কিন্তু, হ্যাঁ স্ট্যান্ডা এটা। কারণ এখানে তো 4 লাইনের বেশি আছে। তাহলে তাহলে এখানে আমরা কি পাচ্ছি রাইম স্কিমটা? এই ফার্স্ট স্ট্যান্ডাতে এ এ বি বি সি সি। তো এভরি স্ট্যান্ডাতে আমরা কিন্তু এভাবে পাবো, এই এ এ বি বি সি সি। তাহলে এইটা রাইম স্কিম তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে ব্যাঙ্গল সেলার্স কবিতার রাইম স্কিম হচ্ছে কি এ এ বি বি সি সি।
তাহলে আমরা আর একবার ঝালাই করে নিই। ফার্স্ট প্যারায় মানে ফার্স্ট স্ট্যান্ডাতে আমরা দেখতে পাচ্ছি, দেখো ব্রাইট আছে। ব্রাইট মানে কি, সূর্যের আলো পড়ছে চুড়িগুলোর উপরে তাই চকচক করছে, ট্রান্সপারেন্ট চুড়িগুলো চকচক করছে, অর্থাৎ এটা একটা গ্রীষ্মকালের একটা এফেক্ট পাচ্ছি আমরা। তো একইভাবে নেক্সট স্ট্যান্ডায় দেখো, তাহলে এই প্যারায় আমরা দেখতে পাচ্ছি অবিবাহিতা মেয়ে, মেইডেন, আর সে হচ্ছে ফাউন্টেন মিস্টের মতো, অর্থাৎ রহস্যজনক। সে কুড়ির মতন বার্ডসের মতো স্বপ্ন দেখে। কোথায় দাঁড়িয়ে স্বপ্ন দেখে? উডল্যান্ড নদীর জলের ধারে। এবার যদি বলে জলটা কেমন, উডল্যান্ড নদীর জলটা কেমন, তাহলে হবে উত্তর হচ্ছে ট্রানকুইল, মানে স্বচ্ছ। আর একটা ওয়ার্ড দেখো, নিউবর্ন লিভস। এই যে ফ্রেশ, এটা একটা ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ড হলে তাকে ফ্রেশ বলে। নিউবর্ন লিভস মানে এখানে ফ্রেশনেস এবং বিউটিকে প্রকাশ করছে। এগুলো মুখস্থ করতে হবে কিন্তু এগুলো। এইবার দেখো এখানে দুই রকম ফুল দেখানো হয়েছে, কুড়ি দুই রকম, একটা হচ্ছে বার্ডস আর একটা হচ্ছে ব্লুম। বার্ডস হচ্ছে পিঙ্ক কালারের আর ব্লুমটা হচ্ছে একটু বেশি পিঙ্ক কালারের, একটু রেডিশ কালার চলে আসবে আর কি। বার্ডস মানে একেবারে কুড়ি, যেটা পাতার মধ্যে মোড়ানো আছে, সামান্য সামান্য লাল রঙটা মানে পিঙ্ক রঙটা দেখা যাচ্ছে। আর ব্লুম মানে অনেকটা বেরিয়ে এসেছে, সম্পূর্ণ ফোটেনি, অনেকটা বেরিয়ে এসেছে। তাহলে দুই রকম চুড়ি দুই রকম লোকের জন্য। তাহলে এই প্যারায় আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা সিজন ধরি, তাহলে কোন সিজন এখানে দেখতে পাচ্ছি? মেয়েদের জীবনে এটা একটা বসন্তকাল। দেখো দেখো ফুল, হ্যাঁ ফুল ফল এগুলো আছে, ফুল, তারপরে এই যে মাউন্টেন মিস্ট, এগুলো কিন্তু এই শব্দগুলো দেখে আমরা বলতে পারি এটা যদি ঋতুর সঙ্গে তুলনা করি, তাহলে সেই সিজনটা হবে বা ঋতুটা হবে হচ্ছে বসন্তকাল। নেক্সট চলে আসছি, দেখো এখানে দেখা যাচ্ছে যে সানলিট কর্নের যে মানে সূর্যালোকিত সূর্যের মতো আর কি সোনালি রং, এটা কারা পড়ে? ব্রাইডরা পড়ে, অর্থাৎ তার পরবর্তী অবস্থা। বিয়ে হচ্ছে মেয়েটার, তার হৃদয়ের ইচ্ছাটা কেমন? এই যে হার্ট ডিজায়ারটা কেমন? ম্যারেজ ফায়ারের মতো। তার মানে হোমের আগুন যেমন দাউ দাউ করে জ্বলছে, তার হৃদয়ের ইচ্ছাটাও ওইভাবে খুব উন্নত মানের দাউ দাউ করে জ্বলছে। নেক্সট দেখো লাস্ট প্যারে আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা অটাম বা শীতকালের মতো একটা এফেক্ট পাচ্ছি আমরা এখানে। দেখো গ্রে, সব কিছু গ্রে হয় কি শীতকালে কিন্তু গ্রে হয়ে যায়। এই গ্রে গ্রে হচ্ছে সব কিছু শীতকালে হয়, মানে কুয়াশার জন্য একটু গ্রে হয়ে যায়, একটু ফিকে পড়ে যায়, একটু উজ্জ্বলতা থাকে না, কুয়াশা একটু ঢেকে ঢেকে যায়। তাহলে এটা একটু শীতকাল বা অটাম শরৎকাল এরকম একটা এফেক্ট আমরা পাচ্ছি। যদি ঋতুভিত্তিক বলি তাহলে এইভাবে আমরা বলতে পারি। তাহলে তিনটা স্টেজে আমরা তিন রকম চুরির রং পেলাম, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। একটা কুমারী অবস্থায়, আর একটা বিয়ে হচ্ছে সেই দিন সোনালি কালার, আর যখন বিয়ের পরে বাচ্চা কাচ্চা মানুষ করছে তখন হচ্ছে, তখনও গোল্ড রিং থাকছে, মানে গোল্ড রিং বলছি, গোল্ড মানে চুড়ি থাকছে, কিন্তু সেটা গ্রে হয়ে গেছে, মানে ফিকে পড়ে গেছে, একটু একটু ফেড হয়ে গেছে, ফেড কালার আর পার্পেল কালার। তাহলে পার্পেল কালার আর ফেড গোল্ড তুমি বলতে পারো, বা গ্রে কালার এর চুড়ি পড়ছে।